আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় স্টুডেন্টবৃন্দ, সবাইকে ফরচুন ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজি অ্যান্ড ম্যাথসের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তোমরা আমাদের সাথে ক্লাসে অংশগ্রহণ করার জন্য একত্রিত হয়েছো। ইতিপূর্বে তোমরা একত্রিত হয়েছো, ক্লাস করেছো। তো যে ভিডিও বা অনলাইনে যে ক্লাসগুলো নেওয়া হচ্ছে এটা কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস। তো এই ভিডিওগুলো আমি তোমাদের মেসেঞ্জারে দিয়ে দিব। তোমরা মেসেঞ্জার থেকে ডাউনলোড করে বারবার দেখবে এবং এই ভিডিওগুলো দেখে দেখে পড়ালেখা করবে। আজকে আমি তোমাদের যে সাবজেক্ট নিয়ে আলোচনা করব সেটা হলো বেসিক কমিউনিটি মেডিসিন অ্যান্ড হেলথ ম্যানেজমেন্ট। এই বেসিক কমিউনিটি মেডিসিন অ্যান্ড হেলথ ম্যানেজমেন্টে অনেকগুলো ডিজিজ আছে, ভাইরাল ডিজিজ আছে, ব্যাকটেরিয়াল ডিজিজ আছে, ইনফেকশাস ডিজিজ আছে, নন ইনফেকশাস ডিজিজ আছে। তো আমি ভাইরাল ডিজিজ থেকে একটা টপিকস নিয়ে আলোচনা করব, সেটা হলো ডেঙ্গু ফিভার। ডেঙ্গু ফিভার কি বা ডেঙ্গু ফিভার কত প্রকার, ঠিক আছে, এই সকল বিষয় নিয়ে আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব। তার আগে আমি তোমাদেরকে দেখাতে চাই আজকে আমরা কি কি টপিকসের উপরে আলোচনা করব। একটা হচ্ছে define and classify dengue fever, write down the epidemiological of dengue fever, write down the pathophysiology of dengue fever, write down the management of dengue fever. আজকে আমি এই চারটা বিষয়ের উপরে তোমাদের সাথে আলোচনা করব এবং খুব বিস্তারিত ভাবেও না আবার সংক্ষিপ্ত ভাবেও না, তোমরা যেন বুঝতে পারো খুব সহজে, সেরকম ভাবে আমি বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে উপস্থাপন করতে যাচ্ছি। তো আমি আশা করি তোমরা মনোযোগ সহকারে আমাদের এই ক্লাসটা, আমার ক্লাসটা নিয়ে মনোযোগ সহকারে শুনবে। তাহলে প্রথমে শুরু হচ্ছে হলো ডিফাইন ডেঙ্গু এন্ড ডিফাইন ডেঙ্গু সিনড্রোম। ডেঙ্গু কাকে বলে? ডেঙ্গু ইজ এ ভাইরাল ফিভার কজড বাই ডেঙ্গু ভাইরাস। অর্থাৎ ডেঙ্গু হচ্ছে একটা ভাইরাল ফিভার বা ভাইরাল ডিজিজ, ভাইরাল জ্বর, যেটা ডেঙ্গু ভাইরাস দ্বারা হয়। এই ডেঙ্গু ভাইরাসে যে কেউ আক্রান্ত হতে পারে, কিন্তু এই ডেঙ্গু ভাইরাসটা ম্যান টু ম্যান ছড়ায় না। যেমন এই ডেঙ্গু ভাইরাসটা ছড়ায় একটা বিশেষ ধরনের মশা আছে, সেটার নাম হলো এডিস অ্যাজিপ্টি। এই এডিস অ্যাজিপ্টি নামক মশা দ্বারা এই ডেঙ্গু ভাইরাসটা ছড়িয়ে থাকে। অর্থাৎ কোনো আক্রান্ত ব্যক্তির দেহে যখন এই এডিস অ্যাজিপ্টি মশা কামড়ায় এবং সেই মশাটা যখন অন্য নন আক্রান্ত পেশেন্টকে কামড়াবে, তখন সে এই ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়। তাহলে ডেঙ্গু ইজ এ ভাইরাল ফিভার। ডেঙ্গু হচ্ছে এক ধরনের ভাইরাল জ্বর কজেস বাই ডেঙ্গু ভাইরাস, যেটা কারণে হয় সেটা হলো ডেঙ্গু ভাইরাস। ডেঙ্গু সিনড্রোম, ডেঙ্গু ফিভার, ডেঙ্গু হেমোরেজিক ফিভার and dengue shock syndrome are grouped into the dengue syndrome. অর্থাৎ ডেঙ্গু ফিভার, ডেঙ্গু হেমোরেজিক ফিভার, ডেঙ্গু শক সিনড্রোম, এটা হচ্ছে ডেঙ্গু ফিভারের তিনটা স্টেজ। এই তিনটা স্টেজের যে লক্ষণগুলো থাকে, যে সাইন বা সিমটম থাকে, এই সাইন বা সিমটমগুলোকে একত্রে ডেঙ্গু সিনড্রোম বলা হয়। তাহলে আমি যদি ক্লাসিফিকেশনের কথা বলি, ডেঙ্গু তিন প্রকারের হয়। একটা হলো ডেঙ্গু ফিভার, একটা হলো ডেঙ্গু হেমোরেজিক ফিভার, আর একটা হলো ডেঙ্গু শক সিনড্রোম। ডেঙ্গু ফিভারে সাধারণত নর্মালি আমাদের জ্বর হলে যে জিনিসগুলো আমরা ভিতরে দেখতে পাই, সেটা হলো মাসল ব্যথা, মাইলজিয়া, তারপরে হলো তোমার হাই ফিভার, এই সকল জিনিস এই ডেঙ্গু ফিভারে থাকবে। আর ডেঙ্গু হেমোরেজিক ফিভার, এই ডেঙ্গু হেমোরেজিক ফিভারে ডেঙ্গু ফিভারের যে লক্ষণ, এই লক্ষণগুলো থাকবে এবং সেই সাথে তার হেমোরেজিক ফিভারের কিছু লক্ষণ থাকবে। হেমোরেজিক মানে হলো রক্ত। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার আজকের টপিক কি?
টপিকটা হচ্ছে ডিফাইন ডেঙ্গু, মানে ডেঙ্গু ফিভার, ভাইরাল ও ডিজিজ ডেঙ্গু নিয়ে সিনড্রোম, জি স্যার। তোমার। জি স্যার, আমার একটু কানেক্ট হতে দেরি হয়েছে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। নেট তোমাকে, প্রবলেম প্রচুর। আচ্ছা আচ্ছা, জি স্যার। তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি একটা কাজ করবা, এই আমি শুরু থেকে যে গুলো জিনিস বুঝালাম সেই জিনিসগুলো তোমরা এই ভিডিওটা ডাউনলোড করে দেখে নিবে। তাহলে ডেঙ্গু সিনড্রোম যেটা আমি জি স্যার। বলতেছিলাম, তাহলে তার নোটটা একটু অফ করে রাখো। আচ্ছা, ডেঙ্গু ফিভার, অর্থাৎ ডেঙ্গু ফিভার মানে হলো ডেঙ্গু জ্বর। অর্থাৎ ডেঙ্গু জ্বর একটা স্বাভাবিক মানুষের জ্বর হলে যে লক্ষণগুলো থাকে, ডেঙ্গু ফিভার হলেও ঠিক একই লক্ষণ থাকে। আর হলো ডেঙ্গু হ্যামোরেজিক ফিভার, অর্থাৎ স্বাভাবিক জ্বরের সাথে ডেঙ্গু হ্যামোরেজিক ফিভার, অর্থাৎ হ্যামোরেজিক মানে হলো রক্তক্ষরণ, অর্থাৎ ডেঙ্গু ফিভারের সাথে যদি রক্তক্ষরণের কোনো হিস্ট্রি থাকে তাহলে সেটাকে বলবো আমরা হলো ডেঙ্গু হ্যামোরেজিক ফিভার। এবং ডেঙ্গু জ্বরও আছে, তার হ্যামোরেজিক ফিভারও আছে, এবং সেই সাথে দেখা যায় যে রোগীর ব্লাড প্রেশার কমে গেছে, রোগীর হাত পা ঠান্ডা হয়ে গেছে, এবং রোগী নিস্তেজ হয়ে গেছে, তাহলে সেই কন্ডিশনটাকে বলবো হলো ডেঙ্গু শক সিনড্রোম। ডেঙ্গু শক সিনড্রোম। তাহলে ডেঙ্গু হ্যামোরেজিক ফিভার, ডেঙ্গু ফিভার এন্ড ডেঙ্গু শক সিনড্রোম, এই সম্পূর্ণ বা এই তিনটা জিনিসকে একত্রে বলা হচ্ছে হলো ডেঙ্গু সিনড্রোম। আমরা এখন করবো হলো রাইট ডাউন দা ইপিডেমিওলজি, রাইট ডাউন দা ইপিডেমিওলজি অফ ডেঙ্গু ফিভার, অথবা এক্সপ্লেন দা ট্রান্সমিশন অফ দা ডেঙ্গু ফিভার। এই প্রশ্নটা তোমাদের এই দুইভাবে আসতে পারে, কিন্তু প্রশ্ন দুইভাবে করা হলেও কিন্তু একই জিনিস। রাইট ডাউন দা এপিডেমিওলজি অফ দা ডেঙ্গু ফিভার, ডেঙ্গু ফিভার এর মহামারী কিভাবে ছড়ায়, অথবা এক্সপ্লেন দা ট্রান্সমিশন অফ দা ডেঙ্গু ফিভার, তার ডেঙ্গু ফিভার কিভাবে ট্রান্সমিশন হয় সেটার বর্ণনা। তাহলে এপিডেমিওলজি অফ দা ডেঙ্গু ফিভার, প্রথমে যেটা হবে সেটা হলো অকারেন্স, ঘটবে। কোথায় কোথায় ঘটবে? দ্য ডিজিজ রিস্ক এনি ট্রপিক্যাল অ্যান্ড সাব ট্রপিক্যাল কান্ট্রিজ, পার্টিকুলারলি কোস্টাল এরিয়া, অর্থাৎ ঝুঁকিপূর্ণ এরিয়াতে গ্রীষ্মকালীন এবং উর্ধ্ব আবহাওয়ায় এই জিনিসটা ঘটবে, অথবা রেনি সিজনে, পর্যাপ্ত বৃষ্টির সিজনে, এবং কি বর্ষাকালেও এই জিনিসটা ঘটে থাকে। ডেঙ্গু ইজ এন্ডেমিক ইন বাংলাদেশ, ডেঙ্গুটা হচ্ছে বাংলাদেশের ভিতরে, বাংলাদেশের একটা এন্ডেমিক ডিজিজ। এন্ডেমিক ডিজিজ মানে হলো যে ডিজিজটা কোনো একটা দেশে মহামারী আকার ধারণ করে, সেজন্য সেই ডিজিজটাকে এন্ডেমিক ডিজিজ বলা হয়। অর্থাৎ বাংলাদেশে ডেঙ্গু ফিভারটা একটা মহামারী আকার ধারণ করেছিল এর আগে, সেজন্য ডেঙ্গুকে এন্ডেমিক ডিজিজ অফ বাংলাদেশ বলা হয়। ডেঙ্গু ইজ এন্ডেমিক ডিজিজ অফ বাংলাদেশ। তারপর হলো ইপিডেমিওলজিক্যাল ট্রেট। ইপিডেমিওলজিক্যাল ট্রেট মানে হচ্ছে এই যে ডেঙ্গু ফিভার, এই ডেঙ্গু ফিভারের কয়েক এজেন্টকে, এটার বাহককে, এটা কিভাবে ছড়ায়, ঠিক আছে, কোন পরিবেশে ছড়ায়, এই বিষয়গুলো নিয়ে আজকে যে বিষয়, এই বিষয়গুলোর উপরে যে আলোচনাটা সেটাকে বলা হয় হলো ইকোলজিক্যাল ট্রেড। ইকোলজিক্যাল ট্রেড বলতে তিনটা জিনিস তার ভিতরে থাকে, একটা হলো এজেন্ট, হোস্ট, আর একটা হলো এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। এজেন্ট, it causes by it causes by uh, having four immunological type 1 2 3 4, these are flavivirus। এটা হচ্ছে একটি ভাইরাস গঠিত রোগ যা চার ধরনের ইমিউনোলজিক্যাল টাইপ দ্বারা হয়ে থাকে। একটা হলো ইমিউনোলজিক্যাল 1 2 3 4, এগুলো হলো ডেঙ্গু ভাইরাসের ইমিউনোগ্লোবিনিন বা ইমিউনোলজি। যদি কোনো একটা ব্যক্তির দেহে এই টাইপ 1 দ্বারা আক্রান্ত হয়, সে এই টাইপ 1 দ্বারা আক্রান্ত হওয়ার পরে পরবর্তীতে সে কখনোই টাইপ 1 এ আক্রান্ত হবে না পরবর্তীতে সে, কারণ তার বডিতে এই টাইপ 1 এর ডেঙ্গু ভাইরাসের টাইপ 1 এর একটা ইমিউনিটি তার বডিতে তৈরি হয়ে যাবে। পরবর্তীতে সে টাইপ 2 বা টাইপ 3 বা টাইপ 4 যে কোনো ইমিউনোগ্লোবিলিনের ভাইরাস দ্বারা সে আক্রান্ত হতে পারে। এটা কিন্তু খুব মারাত্মক একটা বিষয়। যদি দ্বিতীয়বারের মতো কেউ যদি ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়, তাহলে এই যে তার বডিতে একটা অ্যান্টিবডি তৈরি হয়, এই অ্যান্টিবডি এবং এই অ্যান্টিজেনটা, এটা
অ্যান্টিজেন হিসেবে নেয় আমাদের বডি, তখন এই অ্যান্টিবডি অ্যান্ড অ্যান্টিজেনটা আমাদের বডিতে রিয়াকশন করে। যে রিয়াকশন করার কারণে আমাদের বডিতে কি হয়, তোমার হ্যামোরেজিক হয়, হ্যামোরেজ হয়, ব্লাড ভেসেলগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং ব্লাডের যে কণিকাগুলো আছে সেই কণিকাগুলো ভেঙে যায়। অর্থাৎ আমি ডেঙ্গু ভাইরাস যদি কোনো মানুষের দেহে আক্রমণ করে বা কোনো মানুষকে যদি আক্রান্ত করে, তাহলে সে তিনটা জায়গায় কাজ করে। একটা হলো ব্লাড ভেসেলকে সে আক্রান্ত করবে, একটা হলো ব্লাড ভেসেলের ভিতরে যে রক্ত কণিকা আছে ডাব্লিউবিসি আরবিসি প্ল্যাটেলেট, সেই প্ল্যাটেলেটের ভিতরে সে আক্রান্ত করবে। যে কারণে ব্লাড ভেসেলের ভিতরে যদি আক্রান্ত করে তাহলে ব্লাড ভেসেলের ভিতরে লিকেজ তৈরি করবে, দেখা যাবে ব্লাড ভেসেল ছিদ্র হয়ে যাবে এবং ব্লাড ভেসেল ছিদ্র হয়ে গেলে ব্লাড ভেসেল থেকে তোমার রক্তগুলো বের হয়ে চলে আসবে। এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনটা যদি হয় তাহলে দেখা যাবে যে তোমার লাংয়ের ভিতরে তোমার প্লুরাল এফিউশন হতে পারে এবং অ্যাবডোমেনে তোমার অ্যাসাইটিস হতে পারে এবং নেফ্রনের ভিতরে হাইড্রোনেফ্রোসিস হতে পারে। এরকম বিভিন্ন জায়গায় তার দেখা যাবে যে পানি জমে গেছে। অর্থাৎ পানি জমাটাই হচ্ছে, পানি মানে হলো আমাদের ব্লাড ভেসেলের ভিতরে যে প্লাজমা ছিল সেই প্লাজমাটা লিকেজ দিয়ে বের হয়ে চলে আসছে। এই জিনিসগুলো কিন্তু হয়ে থাকে। আর ব্লাড সেলকে যদি সে আক্রান্ত করে তাহলে ব্লাড সেলের ভিতরে যে ডাব্লিউবিসি আরবিসি এন্ড প্লেটেলেট আছে সেই প্লেটেলেট গুলোকে কি করবে, সে ভেঙে ফেলবে। তাহলে একটা সময় দেখা যাবে তার এই প্লেটেলেট গুলো ভেঙে থাকার কারণে, ভেঙে যাওয়ার কারণে তার আরবিসির পরিমাণও কমে যাবে এবং প্লেটেলেটের পরিমাণও কমে যাবে। তাহলে প্লেটেলেটের পরিমাণ যদি কমে যায় তাহলে কিন্তু সেটা একটা মারাত্মক কন্ডিশনে দাঁড়ায়। দেখা যায় যে অনেক পেশেন্টেরই এরকম হওয়ার কারণে তার প্লেটেলেট কাউন্ট অনেক কমে যায়। তাহলে দেখা যায় তার প্লেটেলেট, শুধুমাত্র প্লেটেলেট তাকে দিতে হয়। আমরা এর পরবর্তীতে এটা বিস্তারিত আলোচনা করব। এখন হোস্ট, অল র্যাশ এজ অ্যান্ড সেক্স আর এফেক্টেড, সকল জাতি এবং সকল বয়সের মানুষ এবং সকল সেক্সের মানুষ, অর্থাৎ নারী এবং পুরুষ উভয়ে এই ভাইরাসে আক্রান্ত হতে পারে। সকল জাতি, সকল বয়সের মানুষ এবং নারী এবং পুরুষ এটাতে আক্রান্ত হয়। এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, মোর আরবান দেন রুরাল, অর্থাৎ পল্লীর চাইতে শহরে এটার আক্রান্তের হার সবচেয়ে বেশি। কারণ ঢাকা শহরে এখন বর্তমান যে অবস্থা, দেখা যায় যে এখন বর্ষাকাল, ঘন ঘন বৃষ্টি হচ্ছে, যে কারণে তোমার পানি সেরকম ভাবে জমতেছে এবং এই ডেঙ্গুর বিস্তারটাও কিন্তু বাড়তেছে। ডেঙ্গুটা স্বচ্ছ পানি থেকেও হয় এবং অস্বচ্ছ পানি থেকেও বিস্তার লাভ করে। একদম স্বচ্ছ পানি দেখা যাচ্ছে যে 3 দিন বা 4 দিন হয়ে গেছে স্বচ্ছ পানি, কোনো ময়লা আবর্জনা নেই, কিন্তু সেখান থেকেও এই ডেঙ্গু ভাইরাসের মানে ডেঙ্গু এডিস অ্যাজিপ্টি মশার উৎপত্তি হতে পারে। কারণ এই ভাইরাসটা ছড়াচ্ছে কিন্তু হলো এডিস অ্যাজিপ্টি নামক এক ধরনের মশা। তাহলে এই ডেঙ্গু ভাইরাসকে যদি নিরাময় করতে চাই তাহলে এই ডেঙ্গু ভাইরাসকে নিরাময় করতে গেলে এডিস অ্যাজিপ্টি নামক মশাকে আমাকে দমন করতে হবে। সেটা আসলে ঢাকা শহরের ভিতরে হয়ে ওঠেনি, কারণ ঢাকা শহরে ঘনবসতি এবং দেখা যায় যে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে, বোতলের মুখা ফেলে রাখে বা তোমার ডাবের খোসা, বিভিন্ন রকম জিনিসপত্র থাকার কারণে সেখানে কিন্তু ভাইরাসের আক্রান্ত হয়। আর বেশি আক্রান্ত হয় হচ্ছে মানে বেশি গ্রোথ করে হলো এডিস অ্যাজিপ্টি, সেটা হলো তোমার ফুলের টবের মধ্যে, যেটা ঢাকা শহরের ভিতরে সবচেয়ে বেশি। প্রত্যেকটা বাসা বাড়িতে কমপক্ষে তার 4টা-5টা ফুলের টব থাকবে। সেখান থেকে কিন্তু এই এডিস অ্যাজিপ্টি নামক মশা বিস্তার লাভ করে। তারপরে হলো হেভি রেইনফল অ্যান্ড 80% হিউমিডিটি, অর্থাৎ পর্যাপ্ত বৃষ্টিতে এবং 80% হিউমিডিটিতে, অর্থাৎ 80% আর্দ্র অবস্থায় এই ভাইরাসটা বিস্তার লাভ করে। 28% টেম্পারেচার অর ফেভারেবল কন্ডিশন, অর্থাৎ 28% টেম্পারেচারে এটা অনুকূল অবস্থায় থাকে। তারপরে এক্সক্লুসিভ এপিডেমিক্স অকার ইন রেনি সিজন, এটা রেনি সিজনে এপিডেমিক মানে হলো মহামারী আকার ধারণ করে। এডিস অ্যাজিপ্টি, এডিস মসকিটো আর ডোমেস্টিক স্পেসিস, এডিস মশা ঘরোয়া প্রজাতি। ন্যাচারাল হিস্টোরি,
প্রাকৃতিকগত হিস্টোরি, সেটা হলো রিজার্ভিওর, পেশেন্ট দ্য রিজার্ভিওর, অর্থাৎ এটার যে বাহক সেটা হচ্ছে পেশেন্ট। এই ডেঙ্গু ভাইরাসটা ছড়ানোর যে বাহক সেটা হলো পেশেন্ট, অর্থাৎ যে পেশেন্টরা এই ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হবে সে হচ্ছে এটা বাহক। মোড অফ ট্রান্সমিশন, এই ডেঙ্গু ভাইরাসটা কিভাবে ছড়ায়? ফিমেল এডিস এজিপ্টি মসকিটো ট্রান্সমিটেড দ্য ডিজিজ, অর্থাৎ এই ডেঙ্গু ভাইরাসটা ফিমেল এডিস এজিপ্টি নামক মশা দ্বারা ছড়িয়ে থাকে। এই ভাইরাসটা যে ব্যক্তি এই ভাইরাসে আক্রান্ত সেই ব্যক্তির দেহে যখন কামড়ায় তখন সেই ব্যক্তির দেহ থেকে এই ভাইরাসটা তার মশার শরীরে যায়। মশা এই এই এডিস এজিপ্টি নামক মশা আক্রান্ত হওয়ার পরে এই এডিস এজিপ্টি মশা যদি নন আক্রান্ত কোনো পেশেন্টকে কামড়ায় তাহলে সে কিন্তু এই মশাতে এই ভাইরাসে আক্রান্ত হয়। ব্লাড মিল ইজ নেসেসারি ফর ওভুলেশন, আর এটা হচ্ছে এই মশা যখন আক্রান্ত হয় তখন এই মশা যখন অন্য একটা মানুষকে কামড়ায় তখন ব্লাড যখন সে গ্রহণ করে তখন তার ওভুলেশন হয়। ওভুলেশন হয় মানে তখন এই মশাটা ডিম্বপাত হয়। নো পারসন টু পারসন ট্রান্সমিশন, এটা একজনের থেকে আরেকজনের দেহে ছড়ায় না। বর্তমানে আমরা যেটা দেখতেছি যে করোনা ভাইরাস, ঠিক আছে, এটা একজনের দেহ থেকে আরেকজনের দেহে ছড়াচ্ছে, কিন্তু এটা এরকম ভাবে ছড়ায় না, কারণ এটা ছড়ায় হলো কিসের মাধ্যমে? এডিস এজিপ্টি এন্ড মসকিটোর মাধ্যমে। তারপরে হলো ইনকিউবেশন পিরিয়ড, অর্থাৎ এই ভাইরাসটা তোমার শরীরে প্রবেশ করার পরে এটা সিমটম প্রকাশ করতে সময় লাগবে হলো 5 থেকে 7 দিন, অর্থাৎ 5 থেকে 7 দিন গেলে তোমার এই ভাইরাসটা কি করবে? এই ইনকিউবেশন পিরিয়ডে সে তোমার ভিতরে সিমটম প্রকাশ করবে। এই সিমটম গুলো তোমার জয়েন্ট পেইন, মাসল পেইন, রেট্রোঅরবিটাল পেইন, তারপরে ফিভার, হাই ফিভার, এই লক্ষণগুলো প্রকাশ করবে। এবং এই 7 দিন পরে তোমার তার যদি আরো মানে তার ব্লাড ভেসেল যদি আক্রান্ত হয় তাহলে সেখান থেকে দেখা যাবে যে সে ডেঙ্গু ফিভার থেকে ডেঙ্গু হ্যামোরেজিক ফিভারে পরিণত হবে। এবং ডেঙ্গু হ্যামোরেজিক ফিভার সে যদি তার ফিভারটা যদি ভালো করতে না পারে, অর্থাৎ কোনো মেডিসিনের দ্বারা যদি তার ফিভারটা যদি কন্ট্রোল না আসে, জ্বর যদি না কমে, তাহলে ধীরে ধীরে সে ডেঙ্গু শক সিনড্রোমে কিন্তু পরিবর্তিত হবে। মেনশন দ্য ক্লাসিফিকেশন অফ দ্য গ্রেডিং দ্য সিভিয়ারিটি অফ দ্য ডেঙ্গু ইনফেকশন অ্যাজ পার WHO, অর্থাৎ এই যে ডেঙ্গু ফিভার এটার যে সিভিয়ারিটি, ঠিক আছে, 7 দিন পর থেকে যে সিভিয়ারিটি তার ভিতরে প্রকাশ পায়, এই সিভিয়ারিটিকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন 5টা ভাগে ক্লাসিফিকেশন করছে। সেটা হচ্ছে ডেঙ্গু ফিভার, সে সিভিয়ারিটি অফ দ্য ডেঙ্গু সিনড্রোম, গ্রেডিং সিনড্রোম, অর্থাৎ এই 5টা গ্রেড দ্বারা এটাকে ক্লাসিফিকেশন করছে। একটা হলো ডেঙ্গু ফিভার, আর এটা হলো ডেঙ্গু হ্যামোরেজিক ফিভার গ্রেড 1, ডেঙ্গু হ্যামোরেজিক ফিভার গ্রেড 2, ডেঙ্গু হ্যামোরেজিক ফিভার গ্রেড 3, ডেঙ্গু হ্যামোরেজিক ফিভার গ্রেড 4। ডেঙ্গু হ্যামোরেজিক ফিভার, ডেঙ্গু হ্যামোরেজিক ফিভার এটাতে যেটা হবে ডেঙ্গু ফিভার, অর্থাৎ এই ডেঙ্গু ফিভারে তার হ্যামোরেজের কোনো লক্ষণ থাকবে না, ঠিক আছে। তাহলে ডেঙ্গু ফিভার হলে যে ক্লিনিক্যাল ফিচার থাকবে সেটা হলো ফিচার অফ দ্য ডেঙ্গু ফিভার অ্যাজ ডিফিনেশন, অর্থাৎ সে ডেঙ্গু ভাইরাস দ্বারা আক্রান্ত হবে এবং সে সাথে তার জ্বর হবে, তার হ্যামোরেজের কোনো লক্ষণ থাকবে না। ল্যাবরেটরি ফিচার কি পাওয়া যাবে? সেটা হলো লিউকোপিনিয়া, অর্থাৎ আমি ডেঙ্গু টেস্ট করার জন্য মাত্র 3টা টেস্টের মাধ্যমেই আমি শনাক্ত হতে পারি যে তার ডেঙ্গু হয়েছে কিনা। একটা হলো ব্লাড ফর সিবিসিএসআর, আরেকটা হচ্ছে তোমার হেমাটোক্রিট, একটা হলো NS1। NS1টা কিন্তু 3 দিনের মধ্যে করতে হবে, অর্থাৎ যেদিন থেকে জ্বর হবে সেদিন থেকে 3 দিনের মধ্যেই তোমার NS1টা করতে হবে। যদি NS1 পজিটিভ আসে তাহলে বুঝতে হবে সে ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত। এবং ব্লাড ফর সিবিসিতে যদি দেখা যায় যে WBCর পরিমাণটা কমে গেছে, অর্থাৎ WBCর যে পরিমাণ আমাদের বডিতে 4000 থেকে 11000, তাহলে সেই পরিমাণটা যদি 4000-এর নিচে কমে আসে বা 11000 থেকে কমতে শুরু করে তাহলে বুঝতে হবে সে ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত। থ্রম্বোসাইটোপেনিয়া, অর্থাৎ প্ল্যাটিলেটের যে কাউন্ট আছে আমাদের বডিতে 1 লাখ থেকে 3 লাখ, ঠিক আছে, 1.5 লাখ থেকে 3 লাখ আমরা বলি,
সেই কাউন্টের পরিমাণটাও কমে যাবে, কিন্তু হেমোক্রিটের কোনো চেঞ্জ হবে না। হেমোক্রিট, তাহলে হেমোক্রিটের যদি কোনো চেঞ্জ না হয়, যদি ডাব্লিউবিসি এবং থ্রম্বোসাইটোপেনিয়ার যদি তোমার চেঞ্জ হয়, যদি এই দুইটা জিনিস কমে যায়, তাহলে এই যে কন্ডিশনটা, এই যে সিভিয়ারিটিটা, তাহলে সেটাকে বলবো আমরা ডেঙ্গু ফিভার। তারপর ডেঙ্গু হ্যামোরেজিক ফিভার, এই কন্ডিশনে যেটা হবে সেটা হলো তার ক্লিনিক্যাল ফিচার ডেঙ্গু ফিভার, মানে ডেঙ্গু জ্বরের যে লক্ষণগুলো আছে সেই লক্ষণগুলো থাকবে, এবং সেই সাথে পজিটিভ টার্নিকিউ টেস্ট। পজিটিভ টার্নিকিউ টেস্ট মানে হচ্ছে আমরা একটা টার্নিকিউ মানে হলো বাধা, ঠিক আছে? আমরা যে ব্লাড প্রেশার আছে, ব্লাড প্রেশার দিয়ে যে আমরা ব্লাড প্রেশার চেক করি, মানে স্ফ্যাগমোম্যানোমিটার মেশিন, এটা যেরকম ভাবে বাঁধে, ঠিক অনুরূপ ভাবে আমাদের একটা টার্নিকিউ আছে ফিতার মতো, সেটা দিয়ে তোমার হাতটাকে বাঁধতে হবে। বাদ দেওয়ার পরে যদি দেখা যায় যে তার স্কিন দিয়ে ব্লিডিং হচ্ছে, ছোট ছোট ফুসকুড়ি উঠতেছে বা স্কিন দিয়ে রক্ত বের হয়ে আসতেছে, তাহলে টার্নিকিউ টেস্ট হবে পজিটিভ। যেমন এখানে একটা আমি চিত্র অ্যাড করছি, এটা যদি তোমরা দেখতে পারো তাহলে এটা খুব ভালো হয়, তোমরা দেখতে পারো অবশ্যই। এই দেখো, এই যে এখানে কিন্তু টার্নিকিউ লাগানো হয়েছিল, লাগানোর পরে তার এদিকে দেখো স্কিন ব্লিডিং হচ্ছে, তাহলে দেখা যাচ্ছে কি তার টার্নিকিউ টেস্টটা কি হলো পজিটিভ। আর যদি এখানে বাঁধার পরে যদি তার এরকম কোনো লক্ষণ না আসে, তাহলে টার্নিকিউ টেস্ট নেগেটিভ। আর টার্নিকিউ টেস্ট যদি নেগেটিভ আসে, তাহলে কিন্তু সে ডেঙ্গু ফিভারে আক্রান্ত, অথবা মানে সে ডেঙ্গু ফিভারে আক্রান্ত, কিন্তু ডেঙ্গু হ্যামোরেজিক ফিভারে কিন্তু সে এখনো যায় নাই। আর অনুরূপভাবে তোমার যেটা ল্যাবরেটরি ইনভেস্টিগেশন যেটা হবে সেটা হলো থ্রম্বোসাইটোপেনিয়া, অর্থাৎ তার কি হবে, এই প্ল্যাটেলেট কাউন্টের পরিমাণ কমে যাবে এবং হেমোক্রিট লেভেলটাও বেড়ে যাবে। হেমোক্রিট গ্রেটার দেন 20%, অর্থাৎ 20% হেমোক্রিট তা বেড়ে যাবে। যদি এই কন্ডিশনটা হয়, তার টার্নিকিউ টেস্ট পজিটিভ আসে এবং সেই সাথে থ্রম্বোসাইটোপেনিয়া হয়, প্ল্যাটেলেটের কাউন্টের পরিমাণ কমে যায় এবং হেমোক্রিট 20%, হেমোক্রিটের লেভেলের পরিমাণ 20% যদি বেড়ে যায়, তাহলে এই কন্ডিশনটাকে বলবো আমরা হলো ডেঙ্গু হ্যামোরেজিক ফিভার। ডেঙ্গু হ্যামোরেজিক ফিভার গ্রেড 1। তারপর হলো ডেঙ্গু হ্যামোরেজিক ফিভার গ্রেড 2। গ্রেড 2 কখন হবে? যখন দেখা যাবে তার টার্নিকিউ টেস্ট পজিটিভ এবং তার ডেঙ্গু ফিভারের হিস্ট্রি আছে এবং সেই সাথে কন্টিনিউয়াসলি ব্লিডিং হচ্ছে। কন্টিনিউয়াসলি ব্লিডিং মানে হলো তার নাক দিয়ে রক্ত বের হচ্ছে, ইপিস্ট্যাক্সিস হচ্ছে, তার হেমাটোমেসিস হচ্ছে, বমির সাথে রক্ত আসতেছে, কফের সাথে রক্ত আসতেছে, হেমোপ্টাইসিস হচ্ছে, ইউরিনের সাথে রক্ত যাচ্ছে, হেমাচিউরিয়া হচ্ছে, মেলেনা হচ্ছে। যদি এরকম লক্ষণ পাওয়া যায়, তাহলে আমরা সেটাকে বলবো হলো ডেঙ্গু হ্যামোরেজিক ফিভার গ্রেড 2। এবং ল্যাবরেটরি ইনভেস্টিগেশন আমাদের যেটা দেখাবে সেটা হলো তার থ্রম্বোসাইটোপেনিয়া হবে, অর্থাৎ প্ল্যাটেলেটের পরিমাণ, কাউন্টের পরিমাণ আরো কমে যাবে এবং সেটা হেমোক্রিটিকটা তার বেড়ে যাবে। হেমোক্রিটিক লেভেলের পরিমাণটা তখন 20%-এর আরো বেশি বেড়ে যাবে। তারপরে ডেঙ্গু হ্যামোরেজিক ফিভার গ্রেড 3। তাহলে গ্রেড 3 আমরা বলবো কখন? তখন তার এই ডেঙ্গু ফিভারের হিস্টরি থাকবে এবং সেই সাথে স্পন্টেনিয়াসলি ব্লিডিংও থাকবে এবং সেই সাথে আরেকটা জিনিস থাকবে, সেটা হলো নেচার অফ দ্য সার্কুলেটরি ফেলিওর, অর্থাৎ তার বডিতে দেখা যাবে যে ব্লাড সাপ্লাইয়ের পরিমাণটা কমে গেছে। যদি দেখা যায় যে তার ব্লাড প্রেশার কমে গেছে, ঠিক আছে, পালসটাও কমে গেছে, তাহলে আমি বুঝবো হলো তার সার্কুলেটরি ফেলিওর হচ্ছে, অর্থাৎ হার্ট তার আগের মতো কাজ করতে পারতেছে না, ঠিক আছে, ব্লাডের মানে রক্তনালীর ভিতরে ব্লাড সার্কুলেশনটা আগের মতো নাই। যদি এরকম কন্ডিশন হয়, দেখা যায় তার ডেঙ্গু ফিভারের সাথে ব্লাড প্রেশার কমে গেছে, তাহলে এবং কি থ্রম্বোসাইটোপেনিয়া হয়েছে এবং হেমোক্রিট লেভেলটা অনেক বেড়ে গেছে, তাহলে এই কন্ডিশনটাকে বলবো ডেঙ্গু হ্যামোরেজিক ফিভার গ্রেড 3। আর ডেঙ্গু হ্যামোরেজিক ফিভার গ্রেড 4, সেটা হলো ফিচার অফ দ্য হিস্টরি অফ দ্য ডেঙ্গু ফিভার এবং প্রোফাউন্ড শক। সে কি করবে? সার্কুলেটরি ফেলিওর হওয়ার পরে প্রোফাউন্ড শক হবে। শক মানে হচ্ছে তার কি হয়ে যাবে, তার হার্টটা মানে একদম কাজ করবে না, ঠিক আছে, তার র্যাপিড কোল্ড কাম স্কিন, তারপরে হলো তোমার ব্লাড প্রেশার লো হয়ে যাবে, তার সমস্ত শরীর কাঁপতে শুরু করবে, সে আনকনসিয়াসনেস হয়ে যাবে, অজ্ঞান হয়ে যাবে। এই যে কন্ডিশনটা যে ডেভেলপমেন্ট করবে সেটা হলো শক। যদি ডেঙ্গু ফিভারের সাথে যদি এরকম কন্ডিশন ডেভেলপমেন্ট করে, তাহলে সেটাকে বলবো আমরা ডেঙ্গু হ্যামোরেজিক ফিভার গ্রেড 4, অর্থাৎ থ্রম্বোসাইটোপেনিয়া। এবং থ্রম্বোসাইটোপেনিয়া অর্থাৎ কি হবে, তার থ্রম্বোসাইট বা প্লেটেলেটের কাউন্টের পরিমাণটা তখন
কমে যাবে এবং হেমোক্রিট রেঞ্জটা 20% এর বেশি বেড়ে যাবে। তোমরা এই বিষয়টা বুঝতে পারছো? স্যার সুরাইয়া বুঝতে পারছি। বুঝছি স্যার। হাফেজ, অনুপা, আমিনুল, স্যার বুঝছি স্যার। তাহলে আমরা এখন পরবর্তীতে চলে যাই, পরবর্তী টপিকসে। সেটা হচ্ছে write down the clinical feature of dengue fever or dengue hemorrhagic fever and pathogenesis। অর্থাৎ প্যাথোজেনেসিস হলো তোমার, এটা হলো ক্লিনিক্যাল ফিচার। প্যাথোজেনেসিস অফ দা ডেঙ্গু হ্যামোরেজিক ফিভার এবং ডেঙ্গু শক, ডেঙ্গু হ্যামোরেজিক ফিভার এন্ড ডেঙ্গু ফিভার। আসলে এই ডেঙ্গু ভাইরাসটা প্রবেশ করার পরে আমাদের বডিতে কিভাবে এটা রূপ তৈরি করে, কিভাবে আমাদের এই অর্গানগুলোকে ড্যামেজ করে এবং কিভাবে সে হ্যামোরেজিক তৈরি করে, রক্তক্ষরণ তৈরি করে, সেটার একটা প্যাথোলজি। যেমন ডেঙ্গু ক্লাসিক্যাল ফিভার, তার কি হবে, ডেঙ্গু ভাইরাসে যখন সে আক্রান্ত হবে তখন তার ডেঙ্গু ক্লাসিক্যাল ফিভার হবে। ক্লাসিক্যাল ফিভার মানে হলো নর্মালি আমাদের জ্বর হলে যে লক্ষণগুলো থাকে সেই লক্ষণগুলোকে একত্রে বলা হলো ডেঙ্গু ক্লাসিক্যাল ফিভার। তারপরে ডেঙ্গু ক্লাসিক্যাল ফিভারে যখন সে আক্রান্ত করে পরবর্তী স্টেজে তার স্মল ব্লাড ভেসেল এফেক্টেড, অর্থাৎ তার ব্লাডের ভিতরে যে ভেসেলগুলো আছে, ছোট ছোট ব্লাড ভেসেল আছে, সে মানে আমাদের ব্লাড ভেসেল তো দুই ধরনের, একটা হলো লার্জ ব্লাড ভেসেল আর একটা স্মল ব্লাড ভেসেল। অর্থাৎ আমাদের হার্টের সাথে যে ব্লাড ভেসেল গুলো লাগানো আছে সেগুলো হলো লার্জ ব্লাড ভেসেল, এবং আমাদের বিছানা হাতে পায়ে আমাদের কিডনির ভিতরে তারপরে আমাদের মস্তিষ্কের ভিতরে যে ব্লাড ভেসেল গুলো লাগানো আছে সেগুলো হলো স্মল ব্লাড ভেসেল। তখন কি হবে, এই ডেঙ্গু ভাইরাসে সে যখন আক্রান্ত হবে তার ক্লাসিক্যাল ফিভার শুরু হবে এবং সেই সাথে তার স্মল ব্লাড ভেসেল পরবর্তী শেষে আক্রান্ত হবে। স্মল ব্লাড ভেসেল যখন আক্রান্ত হবে, ইন্ডোথেলিয়াল সোয়েলিং এন্ড পেরিভাস্কুলার এডেমা, ইনফ্ল্যামেশন অফ দ্য মনোসাইট, অর্থাৎ তার ব্লাড ভেসেলের ভিতরে যে ইন্ডোথেলিয়াল লেয়ার আছে সেই ইন্ডোথেলিয়াল লেয়ারটা কি হয়ে যাবে, ফুলে যাবে এবং পেরিভাস্কুলার এডেমা হবে, তার ভাস্কুলারের ভিতরে ফুলে যাবে। তার পেরিভাস্কুলার অর্থাৎ আমাদের ব্লাড ভেসেলের যে তিনটা লেয়ার আছে, একটা নাম হলো তোমার টিউনিকা ইন্টিমিয়া, টিউনিকা মিডিয়া, তার একটা টিউনিকা অ্যাডভেন্টিনিয়া। এই যে টিউনিকা মিডিয়া এবং টিউনিকা অ্যাডভেন্টিনিয়া এর ভিতরে কিন্তু তোমার কি হয়ে যাবে, ইডেমা হয়ে যাবে। তারপরে হলো ইনফ্লামেশন অফ দা মনোসাইট, অর্থাৎ মনোসাইট এই ভাইরাসে আক্রান্ত হবে। মনোসাইট হলো আমাদের বডির রক্তের উপাদান, ঠিক আছে, মনোসাইট, সেই মনোসাইট এটাতে আক্রান্ত হবে। তাহলে প্রথমে তার ক্লাসিক্যাল ফিভার হবে, তারপর ক্লাসিক্যাল ফিভার হয়ে এই ভাইরাসটা তোমার ব্লাড ভেসেলকে এফেক্টেড করবে, ব্লাড ভেসেলকে যখন এফেক্টেড করবে তখন সে ইন্ডোথেলিয়াল সোয়েলিং করবে, পেরিভাস্কুলার এডিমা তৈরি করবে এবং ইনফ্লামেশন অফ দা মনোসাইট, অর্থাৎ মনোসাইটকে সে আক্রান্ত করবে। তারপরে হলো কি এক্সট্রাভেশন মানে হলো যে ব্লাড ভেসেলটা আছে সেই ব্লাড ভেসেলটাকে লিকেজ করবে অর্থাৎ লিক তৈরি করবে, ঠিক আছে, এটা হলো এক্সট্রাভেশন হবে। কেন লিক তৈরি হয়ে যাবে, যেমন ইন্ডোথেলিয়াল যদি সোয়েলিং হয় এবং পেরিভাস্কুলার যদি ইডেমা হয় তাহলে দেখা যাবে যে ওদিক দিয়ে আগের মতো আর ব্লাডটা যেতে পারবে না, কারণ ইডেমা হলে কি হয়, ফুলে যায়। নরমালি একটা নালীর ভিতরে যদি ফুলে যায় তাহলে সেই ব্লাডটার ভিতর সেখান দিয়ে আর আগের মতো রক্ত যেতে পারবে না। একদমই দেখা যাবে যে এই পাশে তার ব্লাড প্রেশারটা অনেক বেড়ে গেছে এবং অন্য পাশে তার ব্লাড প্রেশারটা অনেক কমে গেছে। তাহলে এই ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার কারণে তোমার লিকেজ তৈরি হবে। এই লিকেজ তৈরি হওয়াটাকে বলা হয় এক্সট্রাভেশন। তারপর হলো প্যাচিয়াল হ্যামোরাইজ অফ দা মনোপেপুলার রাশ, এবং যখন এটা হবে, যখন এই ব্লাড ভেসেলটা লিকেজ হয়ে যাবে তখন ওই লিকেজ দিয়ে তোমার ফ্লুইড তারপরে প্লাজমা বের হয়ে চলে আসবে এবং পরবর্তীতে তোমার দেখা যাবে কি স্কিনের ভিতরে তোমার র্যাশ তৈরি হয়েছে। তাহলে দেখা যাবে যে ডেঙ্গু হ্যামোরেজিক ফিভারে তার এই প্যাথোলজিটা হবে, এই প্যাথোলজির মাধ্যমে তার এই বিষয়টা ঘটবে ডেঙ্গু হ্যামোরেজিক ফিভারে। তারপরে ডেঙ্গু ফিভারে, ডেঙ্গু হ্যামোরেজিক ফিভারে কি হবে, ডেঙ্গু হ্যামোরেজিক ফিভারে যেটা হবে সেটা হচ্ছে, তোমরা কি এই বিষয়টা বুঝতে পারছো? হ্যাঁ স্যার পারছি। জি স্যার। বুঝছি স্যার। বুঝতে পারছো? এই বিষয়টা যদি না বুঝে থাকো আমি আরেকটু তোমাকে পিডিএফ ফাইল নিয়ে বোঝাতে পারি। স্যার ক্লিয়ার না? তাহলে তোমার পিডিএফ ফাইল নিয়ে বোঝানোর দরকার নেই। আচ্ছা ঠিক আছে,
আট করে তো বোঝানোর দরকার নাই। তারপরে হলো না প্যাথোজেনেসিস অফ স্যার। দা প্যাথোজেনেসিস অফ দা ডেঙ্গু হ্যামোরেজিক ফিভার। ডেঙ্গু হ্যামোরেজিক ফিভার, ডেঙ্গু হ্যামোরেজিক ফিভার হলে কি হবে? তাহলে দেখা যায় অ্যান্টিবডি ডেভেলপমেন্ট অফ দা প্রিভিয়াস ইনফেকশন। ডেঙ্গু হ্যামোরেজিক ফিভার কাদের হবে? যাদের দেখা গেল যে ইতিপূর্বে সে ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়েছিল, অর্থাৎ ডেঙ্গু ভাইরাসের যে 4টা টাইপ আছে, 4টা টাইপে সে 1 দ্বারা আক্রান্ত হয়েছিল। তাহলে 1 এর একটা অ্যান্টিবডি তার বডিতে কি হয়ে যাবে? কিন্তু তৈরি হয়ে থাকবে। তখন দেখা যাবে অ্যান্টিবডি ডেভেলপমেন্ট অফ দা প্রিভিয়াস ইনফেকশন। প্রিভিয়াস ইনফেকশনের কারণে তার কি হয়ে যাবে? অ্যান্টিবডি ডেভেলপমেন্ট হবে। Infection by hematogenous strain, large amount of the cross reacting antibody format, এবং ইনফেকশন হওয়ার কারণে পরবর্তীতে আবার ইনফেকশন হওয়ার কারণে তার বডিতে লার্জ বড় আকারের একটা অ্যান্টিবডি গঠন করবে। ফরমেশন অফ দ্য অ্যান্টিজেন অ্যান্ড অ্যান্টিবডি কমপ্লেক্স, অর্থাৎ আমাদের বডিতে আগে থেকে যে অ্যান্টিবডিটা ছিল এবং পরবর্তীতে এডিস অ্যাজিপ্টি নামক মশা কামড় দেওয়ার কারণে, অর্থাৎ পরবর্তীতে সে কিন্তু অন্য একটা ভাইরাসে সে কিন্তু আক্রান্ত হয়েছে, তখন ওই জিনিসটা আমাদের বডিতে অ্যান্টিজেন হিসেবে নিবে। তাহলে আমাদের বডিতে থাকে অ্যান্টিবডি এবং সেই অ্যান্টিজেন কি করবে? কমপ্লেক্স তৈরি করবে। কমপ্লেক্স তৈরি করলে মানে হলো সে দুইটা যে যখন কমপ্লেক্স তৈরি করে, তখন কমপ্লেক্স তৈরি করে দুইটাকে ভেঙে দেয়, ঠিক আছে? দুইটার সাথে ঝগড়া তৈরি করে, আমরা যেটা বাংলায় বলতে পারি। অ্যাক্টিভ কমপ্লিমেন্ট সিস্টেম অফ দ্য ইনক্রিজ ভাস্কুলার পারমিয়েবিলিটি অফ দ্য ইনফাইলোটক্সিন। ইনফাইলোটক্সিন অর্থাৎ এই অ্যাক্টিভ কমপ্লিমেন্ট, অর্থাৎ এই কন্ডিশনে তোমার ভাস্কুলার পারমিয়েবিলিটি এন্ড এনফাইলোটক্সিন তৈরি হবে। ভাস্কুলার পারমি অর্থাৎ ভাস্কুলারের ভিতরে, ব্লাড ভেসেলের ভিতরে যে আপেক্ষিক ঘনত্ব, অর্থাৎ ব্লাড ভেসেল প্রবাহিত হওয়ার যে ঘনত্ব, সেই পারমিয়েবিলিটিটা সেটা আর তা থাকবে না। তখন কি হবে? ডিক্রিজ থ্রম্বোসাইট ইন দা ডিস্ট্রাকশন অফ দা প্লেটলেট। তখন কি হবে? আমাদের ব্লাড ভেসেলের ভিতরে যে প্লেটলেট আছে, সেই প্লেটলেটটা কি হবে? কমে যাবে এবং প্লেটলেটটা ভেঙে শুরু করবে। আর প্লেটলেট যখন ভেঙে যাবে তখন তার ব্লিডিং হবে। আর ব্লিডিং হলে পরবর্তীতে তা দেখা যাবে যে আলটিমেটলি সে শকে চলে যাবে, ঠিক আছে? তাহলে ডেঙ্গু হ্যামোরেজিক ফিভারটা এরকম ভাবে ডেভেলপমেন্ট করবে। তাহলে এখন আমরা চলে যাব হলো ডেঙ্গু ফিভারের ক্লিনিক্যাল ফিচার। রাইট ডাউন দ্য ক্লিনিক্যাল ফিচার অফ ডেঙ্গু ফিভার। ডেঙ্গু ফিভারের কি কি লক্ষণ থাকতে পারে? নরমালি আমাদের ভাইরাল ফিভার হলে যে লক্ষণগুলো থাকে, ডেঙ্গু ফিভার হলেও ঠিক একই লক্ষণ থাকবে। যেমন একটা হচ্ছে তোমার অ্যাব্রাপ্ট অনসেট অফ ফিভার, চিলস অ্যান্ড হাই ফিভার, অর্থাৎ তার ফিভারটা চিলস কাঁপুনি সহকারে এবং অতিরিক্ত জ্বর আকারে বাড়বে। তারপর টেম্পারেচার ভেরিয়াস ফ্রম 103 থেকে 160 ডিগ্রি ফারেনহাইট। তার টেম্পারেচার সবসময় 103 থাকবে এবং এখান থেকে বাড়তে শুরু করবে। হেডেক থাকবে, তার মাথা ব্যথা থাকবে। মাথা ব্যথা কেন থাকবে? কারণ তার মাথা ব্যথা থাকার কারণ হলো তার ইন্টারনাল ব্লিডিং হবে। ইন্টারনাল ব্লিডিং হলে তার মাথা ব্যথা হবে। রেট্রো অরবিটাল পেইন, তার রক্তনালী যেহেতু আমাদের স্মল ব্লাড ভেসেল আক্রান্ত হয়, তাহলে দেখা যায় যে আমাদের রেট্রো অরবিটাল পেইন, অর্থাৎ আমাদের চোখের এখানে যে ব্লাড ভেসেল গুলো আছে, সেই ব্লাড ভেসেল গুলো খুবই ছোট ছোট ব্লাড ভেসেল, সেই ব্লাড ভেসেল যখন আক্রান্ত হবে তখন তার চোখের কোনায় তার ব্যথা হবে। মাসল পেইন হবে, তার মাসল গুলো দুর্বল হয়ে যাবে, কারণ মাসলের ভিতরে কি হবে? ব্লাড সার্কুলেশনটা আর আগের মতো হবে না, তখন তার মাসল পেইন হবে, ঠিক আছে? তারপরে জয়েন্ট অ্যান্ড বন পেইন হবে। তার জয়েন্ট এবং বনের ভিতরে পর্যাপ্ত পরিমাণে কি হবে না? ক্যালসিয়াম সরবরাহ হবে না, এবং সেই সাথে তার বনের ভিতরে ব্লাড সার্কুলেশন কমে যাবে, সেজন্য তার বন পেইন হবে। সিভিয়ার ব্যাকেস হবে, তার সিভিয়ার ব্যথা হবে, মানে তার পিছনের দিকে ব্যথা হবে। তারপরে লিকোপিনিয়া মানে হলো ডাব্লিউবিসি পরিমাণ তার কমে যাবে। থ্রম্বোসাইটোপিনিয়া হবে,